প্রথম আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পার্টস অফ স্পিচ। তাহলে দেখা যাবে প্রথম টপিকটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা দুই রকম আসতে পারে, একটা ওয়ার্ড বেসড, একটা হলো সেন্টেন্স বেসড। কি বেসড? সেন্টেন্স বেসড। একটা হলো ওয়ার্ড বেসড, একটা হলো সেন্টেন্স বেসড। এখন আমার প্রশ্ন হলো ওয়ার্ড বেসডে কিরকম আসে? প্রথম জানবো একটা ওয়ার্ড বেসডটা হলো, আমি যদি এখানে বলি ওয়ার্ড বেসড, সেই ক্ষেত্রে তোমরা একটু জেনে নিবা ওয়ার্ড বেসড এবং সেন্টেন্স বেসড দুটাতে ওয়ার্ড হলো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। দ্বিতীয় হলো সেন্টেন্স বেসড, একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ সেন্টেন্স দিয়ে যে কোনো একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলবে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড। ওই গিভেন ওয়ার্ডের যেটা নিচে দাগ দেওয়া আছে সেটা কোন পার্টস অফ স্পিচ, সেটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর প্রিপোজিশন অর কনজাংশন। সো আমরা ওয়ার্ড বেসডের একটা জিনিস দেখি। এই ওয়ার্ড বেসডের ক্ষেত্রে আমাকে জানতে হবে একটা ওয়ার্ডের সর্বোচ্চ 4টা রূপ হয়। কি হয়? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডভার্ব নাউন একটা ওয়ার্ড দেখে কখন বুঝবো নাউন? নাউন বলতেই আমরা বুঝবো নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড? নাম বোঝাবে, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, কাজের নাম, গুণের নাম। ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, কাজের নাম, গুণের নাম, যে কোনো নাম বোঝালে হবে কি নাউন। শর্ত হলো যে ওয়ার্ডটা নাউন সিঙ্গেল যদি থাকে, নাউন সাপোজ বললো যে আমরা বললাম যে কন্ট্রিবিউশন, একটা ওয়ার্ড বললো কি, আমি নাউন থেকে যদি এক্সাম্পল দেই, একটা বললাম কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন হলো কি? অবদান। অবদান কিন্তু অবদান করা না, করা বোঝালে ভার্ব হবে। অবদান একটা একটা কাজের নাম, কাজের একটা ধরন, একটা প্যাটার্ন, একটা টাইপ বোঝানো হয়েছে, একটা ফর্ম বা রূপ বোঝানো হয়েছে। তাহলে কন্ট্রিবিউশন হলো কি? নাউন। ঠিকই একরকম কনস্ট্রাকশন, রিলেশন, অ্যাকশন, এইরকম হলো নাউন। আমি চট করে লেখার পরীক্ষা হলে লিখবো, যেখানে নাউন আছে সেটা লিখলাম। কিন্তু হাউ ক্যান ইউ এনশিওর ইউরসেলফ whether your answer is correct or not in the exam hall or in the during your exam period? কিভাবে লিখবা? সেই ক্ষেত্রে মনে মনে ওই যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, যদি নাউন মনে করো নাউন, তাহলে তার আগে এবং পরে একটা অ্যাডজেক্টিভ বসাবা। তাহলে আমরা কি বসাতে পারি? আমরা বলি না এ গ্রেট কন্ট্রিবিউশন, এ গ্রেট কন্ট্রিবিউশন, এ হিউজ কন্ট্রিবিউশন, এ মেজর কন্ট্রিবিউশন, এ মাইনর কন্ট্রিবিউশন। তাহলে এই গ্রেট, মাইনর, মেজর এই শব্দটা কন্ট্রিবিউশনের সাথে একসাথে হয়েছে, সেই ক্ষেত্রে বোঝা গেল কি যে মেজর, গ্রেট, মাইনর শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে? নাউন বসে। তাহলে কন্ট্রিবিউশনটা হলো কি? নাউন। তুমি কিভাবে নিশ্চিত হলা? কারণ কন্ট্রিবিউশনের আগে যে ওয়ার্ডটা বসাবো সেটা অ্যাডজেক্টিভ। So those who are from English version, so Joel sir knocks me that I can express in English. Okay, I'm ready to express in English, both in Bengali. Okay, don't worry. কি বলছি? যে কোনো সেন্টেন্স after having any sentence, first of all you have to take a formula in your mind. This is called noun plus adjective, like sodium chloride. তাহলে ওয়ার্ড ফর্মের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখবো কেমিস্ট্রিতে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম যদি প্লাস হয় ডেফিনিটলি ক্লোরিন মাইনাস, পটাশিয়াম যদি প্লাস ক্লোরিন কি মাইনাস। ঠিক খেয়াল রাখবা, নাউন যদি হয় পরেরটা আগেরটা অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডজেক্টিভ হলে পরেরটা নাউন, আগেরটা নাউন হলে পরেরটা অ্যাডজেক্টিভ। আমি বললাম an excellent combination, and fantastic organization, a fantastic student, a meritorious student, a favorable condition, an unconscious boy। এই বয়, কন্ডিশন, সিচুয়েশন সবগুলি নাউন, আর তার আগে সবগুলি কি বসেছে? অ্যাডজেক্টিভ। ফেভারেবল, আনফেভারেবল, তারপরে মনে করো যে ডেঞ্জারাস, সিনিক বিউটি। হ্যাঁ, কুয়াকাটা ইজ এ সিনিক বিউটি, বিউটি নাউন, তাহলে সিনিক কি? অ্যাডজেক্টিভ। এরকম ভাবে আইডেন্টিফাই করবো। তাহলে কি বললাম? যদি ওয়ার্ড বেস থাকে সিঙ্গেল ওয়ার্ড, সেই ক্ষেত্রে আমি ওই ওয়ার্ডটাকে কোন একটা সেন্টেন্সে মনে মনে বসাবো, 2 সেকেন্ডের ভিতরে বসায় আই ক্যান ইজিলি আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ ইউজড অ্যাজ নাউন or adjective or verb. এখন আমি বলতে পারি যে স্যার, তোমরা আমাকে বললা যে স্যার যদি একটা কোশ্চেন দেওয়া থাকলো বিউটি, বিউটি, আবার বললো
what is the bar form of the word beauty? কি ফর্ম? বার ফর্ম। বিউটির বার ফর্মটা কি হবে? এখন আমি বললাম যে ঠিক আছে, আমার মায়ের নাম বিউটি বেগম, আমার মায়ের নাম বিউটি খাতুন, আমার মায়ের নাম বিউটি সাহেরা মমি। এখন মনে করে এগুলো একটা নাম, নাম তো নামই, নাউন। এখন প্রশ্ন হলো বিউটি শব্দটার ভার্ব কি? তাহলে বিউটি যদি সৌন্দর্য হয় তাহলে ভার্বের সংজ্ঞা কি? ডুইং ওয়ার্ড, কাজ করা বোঝাবে, ডুইং ওয়ার্ড। তাহলে আমি এই ভার্ব যদি ডুইং, ভার্বটি যদি ডুইং হয়, কাজের নাম হয়, তাহলে ডেফিনেটলি I can turn some examples related to verb that is beauty. The beauty যদি নাউন হয়, তা কাউকে সৌন্দর্য মণ্ডিত করা, সৌন্দর্য বাড়ানো। আমার মা বোনরা, আমার প্রিয় ছাত্রীরা, তোমরা বিউটি পার্লার, ইউ ইউজুয়ালি গো টু বিউটি পার্লার অন এনি অকেশন টু বিউটি ইউ, বিউটিফুল ইউ না বিউটিফাই ইউ? দিস ইজ দ্য কোশ্চেন। টু বিউটিফাই ইউরসেলফ। তাহলে বিউটির ভার্ব কি? বিউটিফাই। বিউটির ভার্ব হলো বিউটিফাই। গুড। এখন আমি বললাম ফ্রেন্ড, একটা শব্দ বললাম ফ্রেন্ড, এটা পরীক্ষাতে আসে। ফ্রেন্ড, ও হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ড যদি নাউন হয় তাহলে আগেরটা কি? অ্যাডজেক্টিভ বেস্ট। তাহলে ডেফিনেটলি ফ্রেন্ড হলো নাউন। পরীক্ষাতে আসবে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? ফ্রেন্ডের ভার্ব কি? তখন কি লিখবা? কেউ কি, ক্যান ইউ টেল মি, এনিওয়ান? Can anyone tell me what is the verb form of friend? Friendliness, sir. আমি বললাম জুয়েল, আমার ছেলের সাথে বন্ধু হও, বি ফ্রেন্ড, বি কেয়ারফুল, বি কশাস। বি যুক্ত শব্দ চলে আসবে। বি যুক্ত শব্দ যদি নাউনে আগে বসে ডেফিনেটলি এটা ভার্ব হয়ে যাবে। বি ফ্রেন্ড কি হবে? বি ফ্রেন্ড। ফ্রেন্ডের ভার্ব কি হয়ে যাবে? বি ফ্রেন্ড। খেয়াল রাখবা, বি ফ্রেন্ড আলাদা আলাদা। এখন যদি আমি বলি, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? ক্যান এনিওয়ান টেল মি? তখন কোন ফর্মুলা দিবা? এই যে নাউন অ্যাডজেক্টিভের ফর্মুলা বসায় দাও। আমি বললাম, তোমরা বললা কঙ্কন স্যারের সাথে জুয়েল স্যারের একটা ফ্রেন্ডলি রিলেশন আছে। দেয়ার ইজ এ ফ্রেন্ডলি রিলেশন বিটুইন কঙ্কন স্যার এন্ড জুয়েল স্যার। তাহলে ফ্রেন্ডলি রিলেশন, রিলেশন কি বাবারা? রিলেশন কি মাই ডিয়ার স্টুডেন্টস? নাউন। রিলেশন যদি নাউন হয় তাহলে আগেরটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলি কি? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা সবাই গতানুগতিক বা ট্রেডিশনালি জানি অ্যালয় যুক্ত সবসময় অ্যাডজেক্টিভ হয়। আসলে সব সময় অ্যালয় যুক্ত শব্দ অ্যাডভার্ব হয় না। আমরা জানি অ্যালয় যুক্ত শব্দ সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু মাঝে মাঝে সেন্টেন্সে ওই বাক্যটার পজিশন বুঝা তার নাম অ্যাডজেক্টিভ হইতে পারে। দিস ইজ এ কস্টলি, দিস ইজ এ কস্টলি ওয়াচ, দিস ইজ এ মোস্টলি ইম্পর্টেন্ট। এরকম অর্থে যখন আসবে তখন অ্যালয় যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো একটা কথা, those who are from science background, who have the science background, you can easily identify on the basis of the formula that sodium chloride. If the sodium is plus, definitely we know this positive ion, definitely the next one will be chloride ion. That's why ionic bonds are more stronger than any other bond. So noun adjective একসাথে বসলে এটা কি হয়? যৌগিক শব্দ হয়, কম্পাউন্ড ওয়ার্ড হয়, তার একটা অংশ নাউন, একটা অ্যাডজেক্টিভ। আশা করি এটা পারবা। আর অ্যাডভার্ব হলো এমন একটা অংশ, অ্যাডভার্ব বানানটার সাথে কি কি মিল আছে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। দেখো তাহলে দ্য ওয়ার্ড হুইচ ইউজুয়ালি মডিফাইস অ্যাডজেক্টিভ এবং ভার্ব, কে কেমন সুন্দর, কে কেমন কাজ করে, এই জিনিসগুলি বোঝানো হয়। তার আগে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে ছোট্ট একটা জিনিস শিখাই দিচ্ছি, টেকনিক। এটা অ্যাডমিশন টেস্টে খেয়াল রাখবা। অ্যাডজেক্টিভে যদি আমি একটু আলাদাভাবে দেখাতে চাই, তাহলে তোমরা জেনে নিবা একটা ফর্মুলা, সেটা হলো এই দেখো, অ্যাডজেক্টিভ, যার বাংলা হলো বিশেষণ। যার বাংলা কি? বিশেষণ। সেই অ্যাডজেক্টিভের একটা ফর্মুলা জেনে নিবা, কিউ স্কোয়ার এন সি। কি হবে? কিউ স্কোয়ার এন সি সমান সমান কিউ ডট এম ডট সি। দেখো এখানে ছোট্ট একটা টেকনিক আছে, একটা কোড আছে। কি কোড? কিউ, কিউ মানে কোয়ালিটি। দোষ এবং গুণ বাংলার এই দুইটা শব্দ একসাথে আমরা কোয়ালিটিতে ধরবো। কিউতে হলো সেকেন্ড ওয়ান, কিউ হলো কোয়ান্টিটি, যেটা সংখ্যা বা পরিমাণ। ও 30 days, হিউজ কোয়ান্টিটি, গিভ মি সাম রাইস, আই হ্যাভ হ্যাভিং সাম ফ্রেন্ডস। এন হলো নাম্বার, 30 days in a month, 365 days in a year,
Oh, I need the 30 number of the student. The number of student in the class was 30. C number ki holo? Condition. Oh, today is very hot. Or today is rainy day. Day alone noun the rainy ki adjective. Oh, 30 days. Days noun the 30 ki adjective. So, ওই জিন শেষে কিন্তু নাউন অ্যাডজেক্টিভের খেলা। আগে নাউন পরে অ্যাডজেক্টিভ, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন। তাহলে কি বললাম? যদি এই কিউ স্কয়ার এন সি তথা কিউ ডট এন ডট সি যে কোনো একটা অর্থ প্রকাশ করে, আইদার কিউ, কোয়ালিটি, আদার কোয়ান্টিটি, আদার নাম্বার, আদার কন্ডিশন, তখন দ্যাট টাইপ অফ words are regarded as the adjective form বা বিশেষণ। ওকে, আমরা বলি না ভেজা বেড়াল, মিনি বেড়াল, হ্যাঁ, দুষ্ট ছেলে, মেধাবী ছাত্র, গরিব কৃষক, এই সবগুলি শব্দ দেহ নাউন আর অ্যাডজেক্টিভের একটা সমন্বয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আই উইল টার্ন অ্যানাদার এক্সাম্পল অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আমার একটা কথা আছে যে এই বানানটার সাথে দুইটা শব্দ বা পার্শ্ব স্পিচ জড়িত। একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো ভার্ব। এটা কি? ভার্ব জড়িত। ওকে, তাহলে যে শব্দটা এই কিউ স্কয়ার এম সি কে মডিফাই করবে, মডিফাই করা মানে কি জানো? ওই যে হিন্দি জলসা টিভি, দীপ্ত টিভি, স্টার টিভিতে আমার মা বোনরা ছাত্রীরা দেখে কি কুটনামি করা, এর কথা হে দেখো, হে কে মজা, হের বউ হের সাথে জায়গা, হের বান্ধবী হের লেগে জায়গা, হে হের দুষ্গুণ কো, এরকম কুটনামি করা, মডিফাই করার নাম হলো অ্যাডভার্ব। তাহলে কি হলো? কে কেমনে কাজ করে? তুমি বলো কঙ্কন স্যার স্পিক্স লাউডলি। এখানে লাউডলি কি? কঙ্কন স্যার স্পিক্স লাউডলি। এখানে কঙ্কন স্যার হলো নাউন বা সাবজেক্ট, ভার্ব হলো কি? স্পিক্স। সাবজেক্ট ভার্বের পরে এগ্রিমেন্টের পরে যে অংশটা বিশেষায়িত থাকবে সেটার নাম হলো অ্যাডভার্ব। আমি বলো ও মাই ফাদার কাম উইল সুন, মাই ফাদার উইল কাম সুন, আমার বাবা এখানে শীঘ্রই আসবে, এখানে সুন অ্যাডভার্ব। ও আনিকা রাইটস ফাস্ট, আনিকা খুব দ্রুত লেখে। ওকে, ইটস রেইন হেভিলি, ও হি ইজ ভেরি মাচ। এই মাছ, এই শব্দগুলো সবসময় অ্যাডভার্ব, যে ওয়ার্ডটা বিশেষণ বা ক্রিয়াপদকে একটু এনহ্যান্স করে, ভালো মন্দর দিকে এনহ্যান্স করে, কুটনামি করে, মডিফাই করে, তার নাম হলো অ্যাডভার্ব। এটুকু বুঝতে পারছো বাবারা? এটুকু বুঝতে পারছেন? পারছো? স্পিচ পারবা তো? জি স্যার। তাহলে এখন তুমি বলতে পারো স্যার একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড দিয়া বলেন তো। এখন আমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে দেয়া যায় যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ডাইনামিক ক্যারেক্টার, বা নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ ডাইনামিক ক্যারেক্টার, আমি এই সেন্টেন্সটাকে একটু মডিফাই করে দেখাই, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। ওকে, Nelson Mandela is an outstanding example of world's most celebrated character. নেলসন ম্যান্ডেলা বিশ্বের সর্বাধিক সম্মানিত মর্যাদা সম্পূর্ণ মানুষের একজন উদাহরণ হিসেবে, আইকন হিসেবে আছে। এখন আমরা সবসময় দেখি, প্রথমে আরেকটা জিনিস দেখবা ছেলেমেয়েরা, সেটা হলো একটা সেন্টেন্স পাওয়ার সাথে সাথে ওইটাকে ভাগ করে ফেলবা। কিভাবে ভাগ করবো? এস ভি এ দ্বারা। কি দ্বারা? এস ভি এ দ্বারা ভাগ করবা। অর্থাৎ একটা সেন্টেন্সের কোন পার্টটুকু সাবজেক্ট, যেখানে সাবজেক্ট শেষ সেখানে ভার্ব শুরু, যেখানে ভার্বের শেষ সেখানে এগ্রিমেন্ট শুরু, ঠিক আছে? যেখানে সিলেটের শেষ সেখানে বলিয়া বাজার শুরু, যেখানে বলিয়া বাজার শেষ সেখানে হবিগঞ্জ শুরু, শ্রীমঙ্গল শুরু, শ্রীমঙ্গল শুরু, এইরকম স্টেপ বাই স্টেপ ক্রসিং দ্য বর্ডার। এখানে মূল ভার্ব হলো ইজ যদি ভার্ব হয় তার নেলসন ম্যান্ডেলা কি? নাউন। আর বাকি সব কি? এগ্রিমেন্ট বা অবজেক্ট। আমরা অবজেক্ট বলবো না, এগ্রিমেন্ট বলবো। তাহলে দেখো নেলসন ম্যান্ডেলা নাউন, ভার্ব হলো ভি। তাহলে দেখো আউটস্ট্যান্ডিং শব্দটার নিচে দাগ দিয়ে যদি বলে যে আউটস্ট্যান্ডিং শব্দটা কি ধরনের পার্টস অফ স্পিচ, হোয়াট টাইপস অফ পার্টস অফ স্পিচ দ্য ওয়ার্ড আউটস্ট্যান্ডিং, তখন কি বলবা? কিভাবে আইডেন্টিফাই করবা বলো তো দেখি? এটা ঠিক পরে একটা নাউন আছে, তো এটা একটা অ্যাডজেক্টিভ হবে। Yeah, though after the word outstanding another word I can see, this is the example and this is completely a noun, so the previous one is adjective. তার মানে পিচ্চিরা, ছেলে মেয়েরা, তোমরা কি আরেকটা জিনিস জেনে গেছো? আইএনজি যুক্ত শব্দ মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হয়। ফ্যান্টাস্টিক, রিয়েলিস্টিক, ফ্যান্টাস্টিক আইসি যুক্ত এবং আইএনজি যুক্ত দুটো হয়। ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং, মুভিং কার, রানিং বাস, হ্যাঁ, ফ্লাইং কাইটস,
এই জিনিসগুলা সবসময় অধিকাংশ ক্ষেত্রে আইনযুক্ত শব্দ মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হতে পারে, বাট ডিফারেন্স হলো একটা ওয়ার্ড সেন্টেন্সের কোন পজিশনে বসছে এবং দিন শেষে নাউন অ্যাডজেক্টিভের খেলা। অফ ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড ক্যারেক্টার, এখানে মোস্ট শব্দটা কোন ধরনের পার্সন প্লিজ বলো তো দি। মোস্ট, তারপরে সেলিব্রেটেড, তারপরে আসো ক্যারেক্টার, এখানে কোন ধরনের পার্সন প্লিজ দেখো তো কাইন্ডলি। Most adverb, celebrated adjective আর character noun. নাউন, তাহলে আমাদের দিন শেষে কি অ্যাডজেক্টিভ এবং নাউনকে, অ্যাডজেক্টিভ আর নাউনকে আবার মডিফাই কে, দুইটাই কি মান মডিফাই কে করছে মোস্ট মানে অ্যাডভার্বটা। ওকে, তাহলে মোস্ট হলো অ্যাডভার্ব, ক্যারেক্টার হলো অ্যাডজেক্টিভ, এন্ড ক্যারেক্টার হলো কি বাবুরা নাউন। তাহলে আমরা এই তথ্যে এই সিদ্ধান্তে উই হ্যাভ কাম টু এ ডিসিশন দ্যাট that complete word from completely depends on the position of word, the position of in a sentence, that means in SBA, subject verb agreement. এবং আর একটু ক্লিয়ার করি, I want to clear you very sharply that সাবজেক্টের অংশে কি বসবে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে, and agreemenটের অংশে the same thing can be used. হ্যাঁ, সো অ্যাডভার্ব সেন্টেন্সে বসে কিন্তু কি করে সেন্টেন্সের অর্থকে সুন্দরভাবে প্রকাশে, it helps to express the sentence in a complete sense, a complete way. This is the function of an adverb. And sometimes adverb কিন্তু আবার সেন্টেন্সকে আবার কি করে বিশেষায়িত করে, এবং সেই ক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজের একটা বৈশিষ্ট্য আছে। যে ফ্রেজের আচরণ নাউনের মতো সেটা নাউন ফ্রেজ, যে ফ্রেজের আচরণ ভার্বের মতো ভার্ব ফ্রেজ, যে ফ্রেজের আচরণ অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজের আচরণ অ্যাডভার্বের মতো সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। I can turn an example here related to the phrase. তুমি বললা, ও Dr. Mohammad Shahidullah is a man of letters. Dr. Mohammad Shahidullah is a man of letters. Dr. Mohammad Shahidullah একজন বিদ্বান ব্যক্তি। হ্যাঁ, Dr. Mohammad Shahidullah is a man of letters. Man of letters. এখন আমি যদি বলি a man of letters, কি ধরনের পার্সন প্লিজ? Can you identify? You can easily identify. বলেন তো একজন। Noun phrase. আর একটু গভীরভাবে চিন্তা করো তুমি। অ্যাডভার্ব স্যার। চিন্তা করো, সাবজেক্ট আছে, তারপরে কি ট্রানজিটিভ ভার্ব নাই, কিন্তু কি আছে রিলেটিভ ভার্ব আছে, কোরিলেটিভ ভার্ব বা মানে কোরিলেটিভ ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্বে মেইন ভার্বে কাজ করছে। আমরা বাংলাটা বলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন বিদ্বান ব্যক্তি, এ ম্যান অফ লেটার্স, কথা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার একটা গুণাগুণ প্রকাশ করছে। ওই যে বলছিলাম অ্যাডজেক্টিভের সংখ্যা কি, কিউ স্কয়ার এন্ড সি, কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এন্ড কন্ডিশনের যে কোনো একটা হইলে আমরা কি বলি অ্যাডজেক্টিভ। খেয়াল রাখবা কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অ্যাডমিশন টেস্টে এই ওয়ার্ড ফ্রম ইউজ করে confusing, there are so many confusing questions are added in the exam hall, and you have to perform yourself by overcoming such the confusing words or sentences or questions. তুমি যত বেশি কনফিউজিং কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিতে পারবা, তোমার চান্সের লেভেলটা মাউন্টিং হবে পজিটিভ সাইডে। সবসময় খেয়াল রাখবে, it will be mounting in your positive sides to get the chance very easily. ওকে বাবুরা, এরপরে তোমরা দেখবা মাঝে মাঝে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, কঙ্কনস ফেস। The spelling is Konkons, K-O-N-G-K-O-N-S, Konkons Face. এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমার আইডি হলো সাইফুল, ফেসবুক আইডি সাইফুল হক, SAQUE, সাইফুল হক কঙ্কন। ঠিক আছে আবু, সাইফুল হক কঙ্কন। তোমরা আমার ওই ইউটিউব চ্যানেল থেকে you can get some help from YouTube channels related to some GK, English, some videos, some lectures already have been uploaded. So you can take lesson from here, and please share my channel and subscribe my channel. সেকেন্ড যে জিনিসটা আসবে সেটা হবে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম। সেটা আমি আজকের লেকচারে, প্রিভিয়াস লেকচারে করেছি, রেকর্ডেড আছে। সো ইফ ইউ গো টু মাই ইউটিউব চ্যানেল অর জুয়েল স্যার অর মাই ফেসবুক প্রোফাইল, দেন ইউ উইল গেট দ্য লেকচার। আরেকটা জিনিস সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, সেটা হলো তোমার প্রিপোজিশনেরটাও আমি প্রিভিয়াস ক্লাসে লেকচার দিয়েছি অল্প, কারণ প্রিপোজিশন ক্লাস একটা ক্লাসে দুইটা লাইভ ক্লাসে ইটস ইম্পসিবল টু পারফর্ম ভেরি অ্যাকুরেটলি, বাট in previous class I tried to focus on a graph where you can get some techniques to answer very clearly, and it is related to case in বাংলার বিভক্তি বা প্রিফিক্স বা সাফিক্সের সাথে জড়িত আছে, দেখে নিবা। অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি যে জিনিসটা আসে সেটা হলো তোমার রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব।
সো রাইট ফর্মস অফ ভার্বটার সাথে যাওয়ার আগে আমার ইংলিশ ফর টুডে বইয়ের থেকে কতগুলি রাইট ফর্মস হবে। সাপোজ লাঞ্চন, আমি যদি ইংলিশ ফার্স্ট পেপারকে মানে খেয়াল রাখবা, এই বছর এবং প্রায় সব বছরই ইংলিশ সর্বশেষ পঠিত ইংলিশ ফর টুডে বইটা ইন্টারমিডিয়েটের ওই বইটা নিবা, যেহেতু প্যান্ডেমিকে বিভিন্ন জায়গায় ক্লাস হয় নাই। সো এক্সামিনার অর দ্য কোশ্চেন সেটার উইল ডেফিনেটলি ডিপেন্ড অন লেটেস্ট টেক্সট বুক ওয়ার দ্য কোশ্চেন মোস্ট অফ দ্য কোশ্চেন উইল বি অ্যাডেড, এবং সবসময় হয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখবা আমাদের একটা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে কতগুলি স্টোরি আছে, দ্য লাঞ্চন আছে, দ্য গাজী পীর আছে, হারকিউলিস আছে, দ্য হিস্ট্রি স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, traffic education, food adulteration, and dreams. Then there are so many poems, more than 11 or 12 poems are there. So many questions on the poems. Already some written type of question will be added. Suppose আমি বললাম যে একটা কবিতা আছে ড্রিম, ড্রিমে দুইটা কবিতা আছে। একটা হলো ড্রিমের প্রথমটা লেখছে কে, ডিএস লরেন্স। ওই কবিতার একটা প্যারা তুললা বা চারটা লাইন তুললা, বলো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ড্রিম। You have to write in a one single sentence. Either the sentence might be in complex sentence, don't worry, but you have to write a theme of given poems. The poemer theme lekhar age you have to know the poet of the poem. Without mentioning the names of poet, you cannot achieve the full marks. The examiner will definitely understand that you have no relation with textbook. So English here আমি আজকে শুধু আর 5 মিনিটের ভিতরে তোমাদেরকে একটা ইন্ডিকেশন I'm going to focus on some a little speech on some poems related to our textbook which might be added as the questions in our exam hall. আমি poems এর ভিতরে প্রথম আসবো ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে। প্রথম যে পয়েন্টটা নিয়ে তোমরা কাজ করবা, I have seen Bengal's face. Bengal's face. I have seen Bengal's face. আমি বাংলার মুখ দেখিয়েছি। এটা মূল কবিতা হলো বাংলা রূপসী বাংলার কবি ধূসর প্রেমের কবিতার কবি কি, জীবনানন্দ দাশ। এই I have seen Bengal face, আমি বাংলার মুখ দেখেছি কবিতাটা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের অন্যতম ইম্পর্টেন্ট কবিতা। এই কবিতার থেকে সিনোনিম, অ্যান্টোনিম এবং কবিতার থিমও আসতে পারে। এখানে 3টা পয়েন্ট খেয়াল রাখবা। এই কবিতাটার মূল হলো জীবনানন্দ দাশ। এই কবিতাটাকে ইংরেজিতে অনুবাদ করেছে, নিচে দেবা ছোট্ট করে লেখা আছে প্রফেসর ফখরুল আলম। প্রফেসর ফখরুল আলম কে অনুবাদ করেছে, ইংলিশ ট্রান্সলেট করেছে ফখরুল আলম। হ্যাঁ, ফখরুল আলম। ক্লিয়ার? নাম্বার 3 যাবা। এই যে প্রফেসর ফখরুল আলম, এই I have seen Bengal's face, এখানে আরেকটা কথা আছে। এখানে ওই কবিতাতে গ্রামীণ আবহাওয়া, গ্রামীণ রুরাল সিনারিতে, রুরাল এনভায়রনমেন্টে কয়টা গাছের নাম উল্লেখ আছে। How many trees are mentioned, how many names of trees are mentioned in the poem I have seen Bengal face by জীবনানন্দ দাশ and which is translated by Professor Fakhrul Alam. সম্ভবত names of trees, name of trees mentioned in the poem. এই কবিতায় কয়টা গাছের নাম উল্লেখ আছে I have seen Bengal's face? রিমেম্বার, খেয়াল রাখবা কিন্তু ইনশাআল্লাহ। তাহলে একটা কবিতা হলো I have seen Bengal face। আমি যদি আরেকটা কবিতা দিই ড্রিম এবং ড্রিমস নিয়া 2টা কবিতা আছে ইংলিশ ফর টুডে। নাম্বার 1 একটা কবিতা, সেটা ড্রিম নিয়ে লিখেছে যে কবিতাটা, প্রথম কবিতাটা লিখেছে সেম নামে ডিএচ লরেন্স, a British poet. মাত্র মনে হয় 6 লাইন না 7 লাইনের কবিতাটা। কবিতাটা পড়ার পরে তুমি খেয়াল রাখবা হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য থিম, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য পোয়েম। প্রত্যেকটা কবি 1000 লাইনের কবিতা লেখুক আর 3 লাইনের কবিতা লেখুক, 1 লাইনের কবিতা লেখুক, দেয়ার উইল বি এ মেসেজ। কবিতার মূল একটা মেসেজ থাকে, থিম মানে মেসেজ। হোয়াট ইজ দ্য মেসেজ? তাহলে ডিএস লরেন্সের যে প্রথম কবিতাটা, সেই কবিতার মেসেজ হলো কবি বলছেন বাস্তবতার নিরিখে স্বপ্ন দেখতে, সো দ্যাট আমরা যেন জীবনে সফল হতে পারি। অর্থাৎ খোলা চোখে স্বপ্ন দেখতে বলছে, বাস্তবতার নিরিখে। দ্য পোয়েট অ্যাকচুয়ালি সাজেস্টস আস টু ড্রিম উইথ ওপেন আইস সো দ্যাট উই ক্যান বি সাকসেসফুল। কি বলেছি বলো? ক্যান এনিওয়ান টেল মি? দ্য পোয়েট, বলো।
The poet suggests us to dream with open eyes so that we can be successful. So that we can be successful. কবিতা সবসময় স্বপ্নের কথা বলে, জীবনের কথা বলে, প্রাণের কথা বলে, বিরহের কথা বলে, বিদ্রোহের কথা বলে। কবিতা কখনো ধ্বংসের কথা বলে না। কবিতা সৃষ্টির কথা বলে। কবিতা স্বপ্ন দেখা। কবিতা স্বপ্নকে আঁকতে হয়। কবিতার স্বপ্ন আঁকে নিজেকে স্বপ্নবাজ বানাতে হয়। স্বপ্নবাজ মানে এখন তুমি বললা স্যার চলেন আমরা লেটস ফ্লাই অন দ্য স্কাই, এটা হবে না। I have to dream, we should have a dream with open eyes so that we can be materialized. তাহলে এই কবিতা দুই ধরনের স্বপ্নবাজ বলা হচ্ছে, একটা হলো কি ডে ড্রিমার্স, একটা নাইট ড্রিমার্স। ডে ড্রিমার্স আর সিম্পলি ওয়ার্ডলেস ইন দ্য আইজ অফ poet D.S. Lawrence because they dream with কি বলবো ক্লোজ আইজ, they do not dream with open eyes so that they are worthless. At the end they are unsuccessful, they never be successful, they never been successful. ওকে, এখন আসো ড্রিম নিয়ে দ্বিতীয় অংশের কবিতা লিখেছে, তার নাম হলো ড্রিম নিয়ে লিখেছে ল্যাংস্টন হিউজেস। ল্যাংস্টন হিউজেস সে আমেরিকান পোয়েট। সে বলছে ওই কবিতাতে বোধহয় 8টা লাইন আছে। সেমি ওই কবিতার মেসেজ হলো হোল ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো। সঠিক সময়ে সঠিক স্বপ্ন যদি আঁকড়ে না ধরতে পারো, জীবন হবে ডানা ভাঙ্গা পাখির মতো, অথবা বরফাচ্ছন্ন বিরান ভূমি, বরফাচ্ছন্ন যেখানে অনুর্ব ভূমি অথবা বিরান ভূমি, ব্যারন ফিল্ডের মতো। তাহলে হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম ড্রিমস বাই Langston Hughes? The message of the poem Langston Hughes is that the poet emphasizes emphasizes us to hold dream in a proper time so that we can be successful, because the poet actually focuses on that a man without a dream is like a sheep without a rudder, or is like a bird without wings, or is like a field উইদাউট কি ফার্টিলিটি। কি বলছে? স্বপ্ন ছাড়া মানুষ জীবনে কখনো উন্নতি করতে পারে না। তার জীবনের উন্নয়নের পথে অন্যতম সহায়ক হলো ড্রিম। কি দ্য পোয়েট অ্যাকচুয়ালি এমফাইজেস আস টু ড্রিম, টু হোল্ড ফাস্ট ড্রিম ইন এ প্রপার টাইম, বিকজ এ ম্যান উইদাউট এ ড্রিম ক্যান নেভার বি সাকসেসফুল, ক্যান নেভার গেইন হিজ achievements or can reach his goal or destination. Thank you very much. তাহলে আমরা কি বললাম, এইভাবে কবিতাগুলো লাইন বাই লাইন তুমি কি করবা, প্রত্যেকটা কবিতাকে সামারাইজ করে নিবা ছোট্ট অর্থে। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড আই থিঙ্ক জুয়েল স্যার আসেন, আই থিঙ্ক নেক্সট টাইমে আমি যখন আবার আসবো তখন আমার এই প্রিয় স্যার সদ্য স্যারের সাথে, হি ইজ ভেরি ফ্যান্টাস্টিক টিচার, হি ইজ এ ফ্যান্টাস্টিক টিচার অফ কেমিস্ট্রি। হি অলওয়েজ tries to do better for the students, actually what I've seen in the last 6 years. So thank you very much, hope to see you again, and please share my YouTube channel. And if you feel any problem, any need from the Jewel, ask Jewel, and Jewel will tell me, then I'll take you. Thank you very much.